সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মাহবুব চান্দ মুক্ত কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাঝে মধ্যে যেভাবে একটু ক্ষমা চেয়ে নিই, আজকেও চেয়ে নিচ্ছি, তার কারণ আমার অতিথি বরাবর ঢাকা থেকে আসছেন। রাস্তার নানান জটিলতা পেরিয়ে এইমাত্র এসে আমার হট সিটে বসেছেন আজকের অতিথি হচ্ছেন শহীদ আজিজুল হকের ভ্রাতুষ্পুত্র। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই দেখেছেন আশরাফুল ইসলাম স্বপন। উনি আজকে আমার অতিথি, শহীদ পরিবারের সন্তান আশরাফুল ইসলাম স্বপন। উনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন। বর্তমানে বাংলাদেশ কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। কথা বলবো একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে তার উপলব্ধি জানব, মুক্তিযুদ্ধ বিষয়ক নানান বিষয় নিয়ে কথা বলবো, একই সাথে জানতে চেষ্টা করব সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা। যেহেতু উনি কেন্দ্রের রাজনীতির সাথে যুক্ত, সেক্ষেত্রে হয়তো সময় যদি পাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আশরাফুল ইসলাম স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে যদি আসলে আপনাকে দিয়ে অনুষ্ঠানটা এভাবে শুরু করি, আপনি সত্যিকার অর্থে আমাদের এই মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা, আমরা মেহেরপুর প্রতিদিন মুক্ত কথায় এই ডিসেম্বরকে কেন্দ্র করেই আমরা চেষ্টা করছি যে আমাদের এলাকার যারা শহীদ, সেই শহীদ পরিবারের সন্তানেরা, শহীদ পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের নানান বিষয় নিয়ে কিছুটা স্মৃতিচারণ করব। এটাকে কেন্দ্র করে অবশ্য কিছুটা মানে এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে কিছুটা মানে উদ্বুদ্ধ হয়েছি আবদুল্লাহ আলামিন ধূমকেতুকে কেন্দ্র করে। সে শহীদ পরিবার বা শহীদদের নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করছে, যেটা আমাদের মেহেরপুর প্রতিদিনেও লেখালেখি চলছে। সব মিলিয়ে আগামীকালকে 6 ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। এই পবিত্র ভূমি মুজিবনগরের মেহেরপুর এই 6 তারিখে মুক্ত হয়েছিল। সেই 6 তারিখে আবার ভাটপাড়ার সাহারবাটির যে 6 জন শহীদ বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, তাদের স্মরণে একটা বড় অনুষ্ঠানও আছে। আমি এই শহীদ আজিজুল হক, আপনার চাচা, আমি যদি এই একজন কিশোর মানে তরুণ বয়সের একজন মানুষ ছিলেন, উনি প্রতিবাদী যুবক, হিন্দা গ্রামের বা আশেপাশে গ্রামের ধর্ষণ লুটতরাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছিলেন এই আজিজুল হক, আপনি তার সুযোগ্য ভাতিজা। কিভাবে দেখেন আপনার চাচাকে? যদি আমরা অনুষ্ঠানটা এভাবে শুরু করি, আপনার প্রারম্ভিক বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুরবাসীকে ধন্যবাদ জানাই। আর আজকের যে অনুষ্ঠানের মূল যে বিষয়টা, সেটা তো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এটাই হচ্ছে মেন ভিত্তি। আর মেহেরপুরের এই বিষয়টা ধন্যবাদ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে আমাদের বড় ভাই ধূমকেতু ভাই। কারণ উনি ছোটোবেলার থেকে আমার দেখা, আমার 2 বছরের সিনিয়র। তো উনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। শুধু তাই না, উনি কিন্তু স্বাধীনতা যে দলটা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগও করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্রন্ট লেভেলে। এবং শুধু তাই না, মানে ওনাকে দেখলে একটা অবাক হবেন যে ছাত্রলীগটা সরকারি চাকরি করার পরেও যদি ছাত্রলীগ করে থাকে, সে এরকম একটা ব্যক্তি যে সে এখন শিক্ষক, তারপরেও তার ভিতরে সেই ছাত্রলীগের তেজদীপ্ত ভাবটা এখনও রয়ে গেছে। তো এটার জন্য যে কাউকে না কাউকে, আসলে ঘটনা হচ্ছে এই চর্চাটা করতে হয়। আমাদের সবচেয়ে যে ল্যাকিং বা অভাব যেটা, যে আমরা সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত। তো পেশাটার সাথে এতটাই মানুষ নিজেকে মানে আত্মমগ্ন হয়ে যায়, যার কারণে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই ব্যাপারগুলা অনেকে ভুলে বসতে। জি। তো সেদিক দিয়ে ধূমকেতু ভাই, তার প্রফেশনটাও শিক্ষকতাতে কিন্তু আসলে শুধু ইচ্ছা থাকলে হয় না, সময়ের একটা ব্যাপার পাওয়া যায় কিন্তু। যেমন আমরা হচ্ছে কি চাকরি, ব্যবসা, রাজনীতি, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু ভাবি, কিন্তু আসলে হয়ে ওঠে না। হ্যাঁ, তো সেই জন্য মানে অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন
যে একটা সত্য কথা আমি বলি যে আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতেছি, বাট আমি কিন্তু স্বাধীনতার পরে জন্মগ্রহণ করা একটা মানুষ, জি কিন্তু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেছি। আমার কাছে মানে কিছু জিনিস আছে মানুষের জীবনে, যে আমি বাবা মার কাছ থেকে যেটা শুনছি, যে আমি কিন্তু স্বাধীনতার পরপরই হয়েছি। তার মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মধ্যেই হয়তো আমি মায়ের গর্ভে। জি তার মানে ওই যে বিষয়টা আমার ভিতরে, হ্যাঁ, আমি খুব উপলব্ধি করার যে একটা ব্যাপার, স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই ব্যাপারটা খুব উপলব্ধি করি। এবং আমি স্বাধীনতার ছোটোবেলা আমার খুব ভালো মনে আছে যে বাংলাদেশে যতগুলো সিনেমা তৈরি করছে যে স্বাধীনতাকে ধরে রাখার জন্য, ওরা 11 জন, তারপর আরও যেসব সব, আমি এগুলো ছোটোবেলায় দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তো। তারপর আমি নিজেকে পরে বড় হয়ে আমি বুঝতে শিখছি যে আসলে কিন্তু আমি আসলে এটা ভিতর থেকে ওন করি। জি জি আদারওয়াইজ কিন্তু মানুষের চোখ দিয়ে কিন্তু পানি বার, এটা পানি বেরোবে না, রাইট। এটা আমি কিন্তু পরে ওই সময় বুঝি নাই, কিন্তু এখন বড় হওয়ার পরে ওই ব্যাকের বিষয়গুলো আমি যাওয়ার পরে ওটা কিন্তু রিসার্চ করে যেটা পাই যে আসলে আমি আসলে ওন করি। আর চাচার যে বিষয়টা, চাচার আসলে ইতিহাস আমার চাচাকে দেখানো হয় নাই, হ্যাঁ, যেহেতু আমি স্বাধীনতার পরে হয়েছি, শুধু বাবা মা বড় মা। এখনও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু বড় চাচি, আমরা বড় মা বলি, বড় মা এখনও কিন্তু বেঁচে আছে। তো উনি আজিজুল হক আপনার বড় চাচা? বড় চাচা, হ্যাঁ, আমরা বড় আব্বা বলি। জি জি বড় আব্বা আমাদের আমাদের এখানে, হ্যাঁ, জি জি আমরাও বলি। হ্যাঁ, তো আমার বড় মাও বেঁচে আছে। তো বড় আব্বা যখন মারা যায় তখন তার 6টা সন্তান রেখে গেছে, হ্যাঁ, 4টা মেয়ে 2টা ছেলে, হ্যাঁ। সেই রকম অবস্থার থেকে আপনি চিন্তা করতে পারেন যে একটা ফ্যামিলির ভিতরের অবস্থাটা কি, 6টা সন্তানকে রেখে, হ্যাঁ, তিনি শহীদ হলেন। এবং সে যে মুক্তিযোদ্ধা আনসার ট্রেনিং নিয়ে বাসায় গেছে, সবই কিন্তু বাবার সাথেই বেসিক্যালি আমার শোনা। বড় বোন আছে, আমার বড় বোনের সাথে শোনা যে মুক্তিযুদ্ধের ট্রেনিং আনসার মেহেরপুরেই বেসিক্যালি সে ট্রেনিং নিছে, এবং সে এসএসসি পাশ করেই কিন্তু মেহেরপুরেই আপনার মনে আছে যে আমাদের এখানে একটা পুরাতন হোস্টেল ছিল, জি প্রতিভা, আগে যে প্রতিভা সিনেমা হল, এখন যে মেয়রের, হ্যাঁ ছিল জাস্ট উল্টা দিকে। জি জি এখন কিন্তু ঘরটার ওইটা ভেঙে এখন ওখানে একটা মানে আপনার শিক্ষা অফিস হয়েছে। হ্যাঁ, ওখানেই কিন্তু বড় চাচা থাকতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং উনি কিন্তু পটল মিয়া এদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, হাফিজুর উকিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার এইগুলা মানে আব্বার সাথে শোনা যে খুবই ক্লোজ ছিল। জি হ্যাঁ, এবং সেই সূত্রেই কিন্তু ঘটনা হচ্ছে আমার যে আব্বা, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, মানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো আপনার ফাদার মুক্তিযোদ্ধা? হ্যাঁ, এই জাস্ট আগস্টের 4 তারিখে মারা গেছে, আচ্ছা জাস্ট করোনাকালীন সময়ে। হ্যাঁ, আচ্ছা, মুক্তিযোদ্ধা, এবং বাবা হচ্ছে ভাতা পায়। আচ্ছা আচ্ছা। তো বড় আব্বার কারণেই কিন্তু বাবা যে ইয়েটা, মানে বাবাকে স্নেহ করতাম, আমার দেখা পটল মিয়া বাসায় আসতো, হাফিজুর উকিল সাহেব, হ্যাঁ, এটা কিন্তু আব্বাকে ওই যে তার বন্ধুর ছোট ভাই সেই হিসাবে। বাবা ছিল মেজো, বাবা মেজো ছিল। তো একটা জিনিস, আপনার অন্যান্য আপনার বড় চাচার ছেলে মেয়ে কয়জন বললেন? 2 জন ছেলে, 4 জন মেয়ে। 4 জন মেয়ে। ছেলে আপনি দুটা কি করছেন? বলি, হ্যাঁ, একটা একটা করে আমি বললে আপনি হয়তো বুঝতে পারবেন। বড় ভাই আপনার গাঙ্গিতেই থাকে, বড় চাচার বড় ছেলে। এই জাস্ট 3 দিন আগে ওনার ওয়াইফটা মারা গেছে, ঢাকাতেই ছিল, সিএমএইচে আপনার ব্রেন স্ট্রোক করছে। আচ্ছা, হ্যাঁ, গত পরশু দিনকে মানে গাঙ্গিতে নিয়ে আসা হচ্ছে। আর আরেকটা যে ছেলে, সেটা হচ্ছে কি অ্যাটমিক এনার্জিতে চাকরি করে রাজশাহীতে, রাজশাহী চিকিৎসা, মানে রাজশাহী মেডিকেল কলেজে। আর পুরো পরিবারের সবচেয়ে বড়, যে আমাদের পরিবার সবার, হ্যাঁ, বড় হচ্ছে কি বোন ছিল। হ্যাঁ, বোনটা হচ্ছে আপনি চিনবেন, গবি করে বিয়ে হয়েছে, আনসারুল মাস্টার। উনি মারা গেছে, আনসারুল মাস্টারের ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা। মেজোটা হচ্ছে আপনি চিনবেন, তেঁতুলবাড়ির যে নুরু চেয়ারম্যান। জি জি, নুরু চেয়ারম্যানের বড় ছেলে শামসুল ইসলামের সাথে বিয়ে আচ্ছা হয়েছে। আচ্ছা। হ্যাঁ,
তারপরে তৃতীয়টা বিয়ে হয়েছে আপনি চিনবেন সাত্তার মিলেলা। জি। ওনার যে বড় ভাই ছিল ডাক্তার আবুল ভাইয়ের বড় ছেলে আব্দুল হাইয়ের সাথে। আচ্ছা। আর ছোটটার বিয়ে হয়েছে চিতলাতে আপনার এবার যে নৌকার প্রতীক পেয়ে চেয়ারম্যান হলো রাজ্জাকের চাচার সাথে, বিনা প্রতিদ্বন্দ্বী হলো রাজ্জাক। জি জি। চিতলার মানে ধানখোলা ইউনিয়নের। জি জি। এই পরিবারের এই হচ্ছে 6 জনের মানে ইতিহাস। আচ্ছা, যদি বলি আমি ইয়েতে আপনার চাচার এই যে মানে উনি উনি হিসাবে কি ওনার স্বীকৃতি আছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে? আমরা যেটা হচ্ছে এইটাই একটা আমাদের মানে কষ্ট আছে। তো আমি অনেক মানে এই লাইনে হাঁটাহাঁটি করছি, আব্বাও আমাকে হেল্প করছে কাগজপত্র দিয়ে। আমি একটা মানে স্পেসিফিক যে কারণটা পাইছি যে গণহত্যা হলে নাকি মুক্তিযোদ্ধার স্বীকৃতি সার্টিফিকেট দেয় না গণকবর হলে। এটার অথেন্টিকেশনটা আমি এখনও মানে 100% পাইনি, বাট আমি সাবমিট করে রাখছি। হ্যাঁ, ইয়েতে মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সাবমিট করেছে, সাবমিট করা অনলাইনে অনলাইনে। আচ্ছা, যদি আমি ওভারঅল কথা বলি, আপনি একজন এই মুক্তিযুদ্ধে আপনি যে প্রারম্ভিকভাবে আপনি বলছিলেন যে আসলে বিষয়টা তাই যে আপনি যখন ওরা 11 জন ছবি দেখে যখন আপনার চোখের পানি আপনি সংবরণ করতে পারেননি, আপনার যে উপলব্ধি অবশ্যই আপনার ভিতর থেকে একটা চেতনাগত জায়গা প্রথম থেকে ছিল। এই যে ওনারা এইভাবে যে আসলে হলেন না, শহীদ পরিবারগুলা বঞ্চিত হলেন, ওনারা তো সত্যিকার অর্থে ওনাদেরকে তো মারছিলেন একটা ভাবনা থেকেই, তাই না? ভাবনা থেকে। তো আমরা 14 ডিসেম্বর পর্যন্ত যে বুদ্ধিজীবী হত্যা দিবস বা অপরাপর যে সমস্ত আপনার আমাদের সারা বাংলাদেশে 15 তারিখে রাত্রে বিকেলের দিকে কোনো এক সময় মারছে, ওই 15 ডিসেম্বর 15 অক্টোবরে 15 অক্টোবরে। তো যে সময়তেই হোক তাদের তো একটা পরিকল্পনাই ছিল এটা যে এটা মেধাশূন্য করার জন্য, জাতিকে মেধাশূন্য করার জন্য, যদি তারা হেরেও যায় যেন এই জাতিটা কখনো যেন আসলে নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেটাকে আঘাত করা আসলে। তো শুধুমাত্র এটা তো ঢাকাতে এই আক্রমণটা হয়নি, সারা বাংলাদেশে তারা একটা ব্লু প্রিন্ট ছিল, যে ব্লু প্রিন্টের আওতায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের সম্ভব হচ্ছে সেখানে তারা এই কাজটা করেছে। কিন্তু এই স্বাধীনতার 50 বছর লাগলো, কিন্তু এখনো পর্যন্ত এই শহীদ পরিবারগুলো অন্তত একটা স্বীকৃতি পেল না, একটা সম্মান পেল না যে তার পরিবারের একজন এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শহীদ হয়েছেন। এটা আপনি একজন সচেতন মানুষ হিসাবে কিভাবে দেখেন? আপনার দল ক্ষমতায়, আপনি সেই নেতৃত্বদানকারী দলের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন, কৃষিবিদ হিসাবে কৃষক লীগের একটা সম্পাদকীয় পদে আপনি অবস্থান করছেন, কিভাবে দেখেন এটাকে? এটার মূল যে বিষয়টা, এটা নিয়েও আমার চিন্তার যে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি বা আমি মানে এটার কারণ যে খোঁজা, সেটা হচ্ছে কি যে ধরুন ছোট ছোট পরিসরে যুদ্ধগুলা প্রত্যেকটা এলাকায় সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে। জি। তো এইগুলো আসলে অ্যাকোমোডেট করে, হ্যাঁ, যারা মানে আমার কাছে যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধটা অনেকগুলা প্রেক্ষাপট ছিল। হ্যাঁ, না প্রেক্ষাপটগুলো এরকম যে অনেকে আছে যে মুক্তিযুদ্ধ করব, মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করতে বুঝেই মুক্তিযুদ্ধ করছে। আবার অনেক লোক আছে যে দেখা যায় যে বন্ধু বান্ধবের এই চল যুদ্ধে যেতে হবে, বিষয়টা এরকম চলে গেছে। হ্যাঁ, এরকম মানে অনেক রকমের মানে স্তর আছে বুঝের ভিতরে, ভাবনার জায়গায় পার্থক্য থাকতে পারে। আচ্ছা, তো এই যে কাজটা যে স্বাধীন করার পরে যারা হচ্ছে কি ফ্রন্ট লাইনে ছিল, প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু একজন ফ্রন্ট লাইনের নেতৃত্ব দিয়েছে। জি। হ্যাঁ, আসলে তাদের কাজটা ছিল যে আমাদের যে কারা কারা মুক্তিযোদ্ধা, হ্যাঁ, পরবর্তীতে বিষয়গুলো হচ্ছে পলিটিক্যালাইজেশন হয়ে সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি দেশ স্বাধীন হলো মাত্র 3.5 বছর, একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে আপনি চিন্তা করেন যে 3.5 বছর একদম মানে এখন ডিজিটালাইজেশনের যুগ। এখন আপনার ঢাকা থেকে মানে মেহেরপুর আসতে 2 ঘন্টাতেও আসা যায় বা 2.5 ঘন্টাতেও আসা যায় যদি আপনি বিমানে আসেন বা হেলিকপ্টারে আসেন, আরও শর্ট করা যায়। তখন তো এরকম কোনো মানে পসিবিলিটি ছিল না, তাই না? তো
সেই 3.5 বছরে বঙ্গবন্ধু আপনার মানে চিন্তা করা যায় যে এই দেশটাকে কত সুন্দরভাবে গঠন করে গেছে। আমরা এখনও যে সরকার চালাচ্ছি বা অন্য যারা সরকার চালায় সব কিছুই কিন্তু এখন বঙ্গবন্ধুর সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে বঙ্গবন্ধু সেই সময় আনসার বেডিবি, সেই সময় সেনাবাহিনী, সেই সময় বিডিআর, সেই সময় পুলিশ বাহিনী, এই যে ক্লাসিফিকেশন, নৌবাহিনী, এই যে ক্লাসিফিকেশন প্রত্যেকটি স্ট্রাকচার তো উনি করছে, স্ট্রাকচার তৈরি করে দিয়ে। তাই না? আপনি দেখেন সেই 3.5 বছরে ওনার কত ভাবনা ছিল একটা দেশের কী কী লাগতে পারে। এখন আপনি দেখেন আমি তো গত 50 বছরে দেখলাম যে নতুন কি সংস্থা হয়েছে, যা শুধু র্যাব গঠন হয়েছে, এরকম কয়টা গঠন হয়েছে আপনি দেখেন। কিন্তু সবই কিন্তু বঙ্গবন্ধুর সময় থেকে সব ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা কিন্তু চলতেছি। তার মানে ওই ভদ্রলোক দেশ নিয়ে দেশের মানুষের জন্য হ্যাঁ যেটা করতে গেছে, তার পিছনে যারা যুদ্ধ করছে হ্যাঁ তারা কিন্তু ওই ভাবনাটা ভাবে নাই যে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, হয়তো বা ব্যস্ততার কারণে। তো এখানে যে দুঃখজনক হচ্ছে যে হয়তো বঙ্গবন্ধু না মারলে আমরা হয়তো এইসব যে আমাদের যে দুঃখের কষ্টের যে ব্যাপারটা হ্যাঁ সেটা হয়তো থাকতো না, হয়তো ওনার মাথায় ওরকম ছিল। মানুষ তো যে কোনো আপনি দেখুন আপনার বাবা আছে, বাবা আপনার ভাই বোন বড় হলেন, বিয়ে করলেন, পৃথক হয়ে গেলেন, প্রথম 3-4 মাস 6 মাস তো আপনার হাঁড়ি কিনতে হবে, পাতিল কিনতে হবে, এটা কিনতে হবে, অনেক আস্তে আস্তে কিনতে হয়, তাই না? তারপরে কিন্তু একটা সংসার দাঁড়ায়। জি, সেম থিং দেশও তো সেম। দেশটা উনি যুদ্ধবিধ্বস্ত দেশ, সে জায়গায় 3 বছর 3.5 বছর সময় পেয়েছে, হয়তো তার ভাবনার মধ্যে ছিল আরেকটু পরে আবার পরের গোল হাত দেবে, কিন্তু সেই সময়টা তারা দেয় নাই। সেটা ঠিক আছে, এতে অবশ্যই এটা মানে হয়তো ওনার ভিতরে ওইটা ছিল। জি, জি। হ্যাঁ, সেই সময়টা না পাওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের, তবে পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু আমার কষ্ট আছে যে আরও সুন্দর এই বাংলাদেশে এখন ডিজিটালাইজেশন দেশে এটা কোনো ব্যাপারই না যে সবাইকে অ্যাকোমোডেট করে সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা, এটা কোনো বিষয় না। কিন্তু যেটা আমরা এখন করতে পারছি না, এখন করতে পারছি না। এই জায়গায় ব্যর্থতা আমাদের আছে। আমি আপনার চাচাকে নিয়ে আরেকটু কথা বলি। আপনার এই চাচার ইয়েটা লাশটা কি পাওয়া গিয়েছিল? না, লাশটা পাওয়া যায়। ওনাকে বেসিক্যালি আমি যতদূর শুনছি সেটা হচ্ছে সকালবেলায় 9:30 10টার দিকে বাসাতে পাকিস্তানি বাহিনী, আর্মি পাকিস্তান বাসা ঘেরাও করছে। ধরে নিয়ে যায় কখন ওনাকে, মানে কয় তারিখ? 14 তারিখ, 14 অথবা 15 তারিখ অক্টোবরের। আপনার সকালের দিকে দাদাকে প্রথমে ইয়ে করে, দাদাকে মানে প্রেশার দেয় যে তোমার ছেলেরা, পরে দাদা ডাকার পরে আসছে তখন তাদেরকে ইয়ে করছে। প্রথমে 2 চাচাকে কিন্তু ধরছে, ছোটো চাচাকেও ধরছে। ছোটো চাচা অনেক ছোট ছিল, এইটা বড় চাচা বুদ্ধি করে মানে অনেক রিকোয়েস্ট করে তাকে ছাড়াই নিতে পারছে। হয়তো নিজের ওপর ওখানে কি ঘটছে তা তো জানে না, তবে ছোটো চাচা যেটা বলছে যে আমাকে বড় ভাই ছাড়াই দিয়েছে। হ্যাঁ, তো আর বড় আব্বাকে আপনার হিজলবেড়ে একটা স্কুলের কাছে ওনার বিকাল পর্যন্ত রাখছে। কিন্তু আমাদের গ্রামেরই যে হিন্দা গ্রাম, এখানেই আসলে বেসিক্যালি স্বাধীনতার যারা চায় না, স্বাধীনতার বিরোধী কিছু লোকজন ছিল, তারাই এই কাজটা মানে উদ্বুদ্ধ করে ফেলছে যে মানে ফিনিশ করে দিতে হবে। হ্যাঁ, বড় আব্বার একটা ধারণা ছিল যে ওনার ওই সময় ক্যাম্প কিন্তু ছিল, পাকিস্তানিদের ক্যাম্প কিন্তু ছিল সারওয়াটি ভাটপাড়ার দিকে। আচ্ছা, হ্যাঁ, যে বড় আব্বার চিন্তা ছিল যে তখন প্রত্যেক গ্রামে কিন্তু প্রভাবশালী লোক থাকে, আর প্রভাবশালী লোকগুলা তো কম বেশি ইনফ্লুয়েন্স কিন্তু করতে পারছে স্বাধীনতা যুদ্ধের সময়। তো বড় আব্বার ধারণা ছিল যে ওই সময় সারবাড়িতে সবচেয়ে যে ঘুঘু মিয়া, ওরা বড় চাচা খুব ক্লোজ বা পরিচিত। হ্যাঁ, চিন্তা করছে যে ওকে দিয়ে আমি হয়তো সেভ হয়ে যেতে পারবো। কিন্তু অতদূর পর্যন্ত পৌঁছায়নি, মাঠের মধ্যেই 8জনকেই মেরে ফেলছে। হিন্দার ছিল 4 জন আর নৌপড়ার ছিল 4 জন। হ্যাঁ, আর কি ওই যেখানে আটকবরটা হয়েছে এটা তো একটা মাঠ, টেপুখালীর মাঠ। আচ্ছা, তো এই যে আপনারা সংবাদ মানে যতটুকু শুনলেন যে পরিবার
কখন জানতে পারলো যে আসলে উনি নাই, উনাকে মেরে পরিবার জানতে পারছে আপনার। আর ওই দিনকে যখন গুলির শব্দ হবে তখন একটা চিন্তা করেন যে টেম্পালি মাঠ এবং হিন্দা গ্রাম, জি এটা কত 5-6 কিলোমিটার, জি কিন্তু ওই রকম সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে একটা বন্দি করা হয়, এই সাউন্ড কিন্তু যাচ্ছে। শোনা যায়। শোনা তখন তো নিথর, খুব নিথর তাই পৃথিবী না? একদম। একদম অন্যরকম। হ্যাঁ, তখনই কিন্তু সবাই বুঝছে। হ্যাঁ, কিন্তু সেই সাহস নিয়ে যে লাশ নিতে আসবে, হ্যাঁ, পরে কিন্তু সারবাটির লোকজন কিন্তু এদের কিন্তু ওই যে ফেলাই দিছিল অন্য জায়গায়, আমরা যেটা শুনছি, পরে ওরা তুলে নিয়ে এসে কিন্তু ওখানে কবর দিয়েছিল, জি। ওটাও সে আমাদের অত্র এলাকায় আট কবর নামেই পরিচিত। ওটা তো এখন আবার ওখানে স্মৃতিসৌধ করা হচ্ছে। এটা একটা সরকারের, এটাও একটা বড় ফিলিংস। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে এটাও একটা স্বীকৃতি। হ্যাঁ, স্বীকৃতি মানে এই যে পয়সা পাইতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, নট নেসেসারি। এটা একটা বড় স্বীকৃতি যেটা অনেক দিন পরে হলো। হ্যাঁ, এই জন্য গভর্নমেন্টকে আমি মানে জানাই, ধন্যবাদ জানাই। তো এখন এই যে মেহেরপুরেও আমাদের অপরাপর সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরেও কিন্তু আপনার অনেক শহীদ পরিবার, মানে শহীদদের সন্ধান আমরা পাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আমরা কিন্তু এর আগে যতটা না এই আবিষ্কারটা আমরা করতে পেরেছিলাম, কেউ না কেউ তো দায়িত্ব নেবে। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে যতটুকু কাজ করি বা আবদুল্লাহ আলমিন ধূমকেতু যতটুকু কাজ করে, অপরাপর লেখালেখির সাথে যারা যুক্ত, এখানে রিজভী ভাই সহ অন্যান্য যারা আছেন, এখানদের সব মিলিয়ে এখানে কিন্তু একটা কষ্টও আছে। আমরা দেখছি যে কারোর হাত ধরে আবার একজন বিতর্কিত মানুষ, সরাসরি রাজাকার, সে আবার মুক্তিযোদ্ধাও হচ্ছে। অথচ এই যে শহীদ পরিবারগুলা, আমার মেহেরপুরে ধরেন শহীদ হামিদ সড়ক আছে তার নামে, ওই পরিবারটা স্বীকৃত না, যে শহীদের মর্যাদা সেইভাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পায়নি। শহীদ আরজ, তারপরে শহীদ গফুর বা শহীদ রফিক, 4টা রাস্তার নাম আছে, কিন্তু একটি পরিবার ছাড়া অন্য 3টা পরিবার কিন্তু সেই শহীদের স্বীকৃতি বলতে রাষ্ট্রীয় যে সম্মানটা আসলে, তারাও বলে। ওই শহীদ হামিদের ভাই গত 3 তারিখে এসেছিলেন এখানে, আব্দুল সালাম ভাই, উনি এসে বলছিলেন আসলে এই কথাগুলো সহ্য করাও মুশকিল। আপনারা যারা শহীদ পরিবারের সন্তান, আপনাদের কাছ থেকে যখন এইগুলো শুনি তখন আমরাও কিন্তু চোখের জল সংবরণ করতে পারি না। তো আপনার কাছে আসলে আমার প্রশ্ন বারবার, যে আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এই যে এটা হলো না, এটা হওয়ার সম্ভাবনা কি আছে, বা গভর্নমেন্টের কি এই ধরনের কোনো আছে শহীদ পরিবারগুলোকে নিয়ে? আমি এই জায়গাটা একটা জিনিস বলি যে বর্তমানে তো রাষ্ট্রটা জনগণ বা জনসংখ্যার দিক দিয়ে রাষ্ট্র কিন্তু অনেক বড় হয়ে গেছে বাংলাদেশের ভূখণ্ডের অনুপাতে। জি, এখানে মূল যে বিষয়টা, যা কিছু এগুলো কিন্তু অর্জন করে নিতে হয়। সে অর্জনের জন্য কাউকে না কাউকে, মানে প্রত্যেকটা অর্জনের পিছনে কাউকে না কাউকে কাজ করতে হয়। তো এই অর্জনের পিছনে যে কাজ করবে এই লোকটার কিন্তু আমাদের বড়ই অভাব। হ্যাঁ, এই জন্য আমরা হয়তো অন্য জায়গার খবর জানি না, কিছু কিছু জেলায় তো অবশ্যই স্বীকৃতি পাচ্ছে, খুব ওয়েললি তাদেরকে ঘটনা হয়েছে, মর্যাদার জায়গায় একবারে শ্রেণীবিন্যাস করে করা হয়েছে। তো সেই ধরনের পলিটিক্যাল আসলে রাজনৈতিক যে ব্যক্তিত্ব লাগে, হ্যাঁ, সেই ব্যক্তিত্বর জায়গাটায় আমাদের, মানে আমার দুর্ভাগ্য যে আমরা মেহেরপুরে সেই জায়গায় বঞ্চিত হই। যদি ওইরকম মানে ওই লেভেলের নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা তৈরি হয়নি। হ্যাঁ, যারা হয়েছে সব কিছু দেখেন, কিন্তু ওই যে আপনি বললেন না যে কষ্টের ব্যাপারটা, এখন যেন পলিটিক্স, তারপরে আপনার মুক্তিযোদ্ধা চেতনা, সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু ব্যাক এন্ডে দেখছেন পয়সার ইনভলভমেন্টে চলে এসছে। সেটাই খেয়াল করবেন, যেমন রিজভী স্যার কথা বললেন, ধূমকেতু ভাই, এনারা কিন্তু সঠিকভাবে যদি একটা রাষ্ট্রের দায়িত্বে আসে ভালো জায়গার, উনি যদি 5টা লোকরে একবেলা চা খাওয়ার জন্যই ডাকে, সে আমি বলতে পারি আমাদের এখানে তো অনেক বড় আমাদের প্রাপ্তি, কিন্তু সরকার হিসাবে কিন্তু আমাদের কিন্তু অনেক প্রাপ্তি আছে। কী বলে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী মেহেরপুরের ঐতিহ্যের কারণে কিন্তু আমি মনে করি যে হয়তো আমাদেরকে মন্ত্রী দিচ্ছে, একটা প্রভাবশালী মন্ত্রী পাইছে। আমি এই জায়গায় যদি আপনাকে বলি, আপনি যে কথাটা আপনি বলছিলাম যে এইটাও, এই মন্ত্রিত্বটা পেতেও তো আমাদের 48-49 বছর অপেক্ষা করতে হয়েছে। সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আসলেও এইটা নিয়ে কাজ করার জন্য যে নেতৃত্বের যে
মানে যে ধরনের একটা ডাইনামিক নেতৃত্ব দরকার ছিল বা আসলে এটাকে তদারকি করার জন্য যে নেতৃত্ব দরকার ছিল সেটা আমরা পাইনি আসলে। না হলে অনেক জায়গায় কিন্তু সত্যিকার অর্থে, এবং শুধু তাই না, মেহেরপুরে কিন্তু এখনও আইসিটিতে মামলা হওয়ার মতো রাজাকার কিন্তু অবস্থান করছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এভিডেন্স আছে। তারপরেও কিন্তু আমরা কিন্তু সেটা তাদের বিরুদ্ধে একটা মানে তদন্ত প্রসিকিউশনকে আমরা আমন্ত্রণ জানাতে পারিনি, বা এখানে কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রী আপনি যাকেই বলেন না কেন তারা কিন্তু এখনো কেউ এদিকে নজরও দিতে দিচ্ছে না। ভাইরাস কিন্তু আমরা একটা এই মন্ত্রিত্বটা পেতে এই পবিত্র ভূমিতে আমাদের 48 অনেক মানে এটা পবিত্র ভূমি, সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, হ্যাঁ, উনি কিন্তু আমাদের জনগণের দিকে দৃষ্টি রেখেই কিন্তু ওই ফিলিংস থেকেই কিন্তু আমি বিশ্বাস করি এই যে মন্ত্রীটা আমরা পাইছি, এটা তো দেওয়ার যে ব্যাপারটা। শাওন ভাই, তাহলে যদি আমি এখানে খুব সামারি করে বলি, তাহলে কি মুজিবনগরকে আমরা আসলে সত্যিকার অর্থে মার্কেটিংটা করতে পারিনি, আমি যদি এইভাবে বলি? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চাচ্ছি যে মূল বিষয় যে অর্জন, প্রত্যেকটা অর্জনের পিছিয়ে কিন্তু একটা ব্যক্তি থাকতে হবে। তো সেই ব্যক্তিটা হচ্ছে কি, দেখেন আপনি এখানে একটা জায়গায় আছেন, এটা আপনি সঞ্চালক বা আপনার এই মুক্ত কথার আপনি একজন মানে মেন ব্যক্তি। এই জায়গায় আপনার ফিলিংসটা জায়গায় আপনি না থেকে যদি আরেকজন আসে, ডিফারেন্স হবে কিন্তু। তো সেম থিং ওই জায়গাটা আমার কেন যেন মনে হয় যে মেহেরপুরের যে ব্যাপারটা, যেমন সিনিয়ররা যারা ছিল তাদের থেকে যদি ধারাবাহিকতা থাকতো, হ্যাঁ, তাহলে হয়তো অনেক অর্জনটা আসতো। হ্যাঁ, তো এই যে মানে বৌদ্ধভূমির যে ব্যাপারটা, এইখানে আমি যেটা শুনলাম যে মকবুল ভাই, যে সাবেক আমার গাংনীর মেহেরপুর 2 আসনের এমপি, উনি এটা মানে কার্যক্রম করেই নাকি এটা করছে, হ্যাঁ, যতটুকু শুনছি। তো এটা সে অনেক পরে, হ্যাঁ, অনেক পরে কাজগুলো হচ্ছে। আপনার এই যে আমাদের ইয়েতে আপনার আমাদের জেলা প্রশাসন, ডিসি প্রশাসনের ভিতরে আপনি নিশ্চয়ই দেখবেন যে ওখানে একটা গণকবর ছিল, ছোট্ট পরিসরে একটা গণকবর এরিয়া ছিল। সেখানে আজ থেকে জাস্ট 2-2.5 বছর আগে ওই নতুন একটা ডিসি খুব স্বল্প সময়ে ছিলেন, আনোয়ার সাহেব, জেলা প্রশাসক। উনি স্বল্প সময়ের মধ্যে ওই গণকবরটা ওখানে একটা স্মৃতিস্তম্ভ করে গেলেন। আমি বলছি যে সত্যিকার অর্থে কাজগুলা নিয়ে যে তদারকি করা, এই আনোয়ার সাহেবকে যেটা পরে মানে শুনলাম, আমি ওনার সাথে খুব ক্লোজলি মানে ইয়েটা ছিল ওই স্বল্প সময়ের মধ্যে। তো উনি একজন মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, অন্যরকম একটা ইয়ে। হ্যাঁ, উনি একদম মানে সেই খুব একদম 3 মাস 3.5 মাস ছিলেন মাত্র, চিন্তা হয়। তার মধ্যে কিন্তু আমাদের ওই গণকবরটা একটা অবহেলিত গণকবর, ওই গণকবরটা কিন্তু একটা স্মৃতিসৌধ, একটা আদল পেয়ে গেল। এটা একটা চেতনার ব্যাপার, অবশ্যই চেতনার ব্যাপার। আমি যদি এই ইয়েতে বলি আসলে তাই যে আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কাদের মোল্লাকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ শাহবাগের, এটার কিন্তু কোনো নেতৃত্ব ছিল না, তাই নয় কি? এটা একটা চেতনা ছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এক জায়গায় হয়ে গেল, তাই নয় কি? তো এই যে চেতনাগত যে জায়গাটা, তো এই চেতনাগত জায়গাটা কি আপনি বর্তমানে আসলে আপনি মনে করেন যে আসলে আমরা মানে কি পরিমাণ অবক্ষয় হলে আমাদের আসলে অনেক কিছুই কিন্তু হচ্ছে না, তাই না? আজকে ওই শুনছিলাম আর কি, মানে সাক্ষাৎকার শুনছিলাম এরকম যে ওই যে রেহানা মরিয়ম নূর ছবি, তারপরে আপনার নোনা জলের কাব্য, তারপরে হচ্ছে আপনার মোরগের ইয়ের ঝুটি, লাল মোরগের ঝুটি, এই সমস্ত ছবিগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিগুলো বানানো হচ্ছে, ওনারা আতঙ্কিত হচ্ছেন, তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আওয়ামী লীগই হচ্ছে নেতৃত্ব দানকারী দল হিসাবে দাবি করেন, অবশ্যই দাবিটা সঙ্গতও বটে। তো এই সঙ্গত দাবির মধ্যে থেকে সেই দলটা যখন 13টি বছর
একটানা ক্ষমতায় আছেন, 13টি বছর চলছে। তো সেইখানে যদি আমাদেরকে এই কথা শুনতে হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ধরনের ছবিগুলো যারা করছেন তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করে, তাহলে কি আসলে এই শহীদ পরিবারের মর্যাদা নিয়ে যখন আপনার সাথে কথা বলছি তখন এটা খুব মানে মানে ছোট ভাবনা মনে হয়, তাই নয় কি? যখন এই সমাজে আমাদের এই রাষ্ট্রে এই 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক চলে, কিভাবে দেখেন এগুলাকে? ওইটাই আপনি যেটা বললেন যে সবচেয়ে বড় মানে ভালো কথা যে চেতনা। আপনি আপনি চিন্তা করেন যে চেতনা এমন একটা জিনিস যে ওটা একটা ঘটনা হচ্ছে কি মানে বাতাসে ওর তরঙ্গ গতিতে মানুষকে ঐক্য করতে পারে। জি, এটা ঘটনা হচ্ছে কোনো বৈদ্যুতিক তার যেমন, হ্যাঁ, যে একটা লাইন থাকে, কিন্তু চেতনা কিন্তু লাইন থাকে না, এটা বাতাসে তরঙ্গের গতিতে কিন্তু পুছায় যায়, যার কারণে কিন্তু শাহবাগের মতো ব্যাপারটা সৃষ্টি হয়েছে। ঠিক সেম কিন্তু সেই চেতনার কারণে কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ওই চেতনাটা সৃষ্টি করতে পারছে এবং ওই জাগরণটা বাঙালির মধ্যে করছে, যেটা 52 ভাষা আন্দোলনের স্বাধীনতা তো আসলে ঘটনা হচ্ছে 52 ভাষা আন্দোলনের থেকেই কিন্তু বীজ বপন করে ফেলছে। জি, হ্যাঁ, তো যার কিন্তু ফল কিন্তু আমরা 71-এ মানে স্বাধীনতাটা পাওয়া হয়েছে। হ্যাঁ, উনি কিন্তু অনেক দিন থেকে কাজ করছে, উনি নিজে কিন্তু ওই জায়গাটা ওন করছে। মানে বঙ্গবন্ধু এই ব্যক্তিটা, হ্যাঁ, সে কিন্তু এই ছোটো ছোটো করে 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 এই চেতনাটা, যার কারণেই কিন্তু স্বাধীনতার যুদ্ধটা একটাবার ঘটনা হচ্ছে কি কাঠ বাঁশ দিয়েই, হ্যাঁ, মানুষ নেমে পড়ছে। একটা আর্মি, একটা ঘটনা হচ্ছে ফোর্সের, একটা গভর্নমেন্টের যে রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র একটা, তাই না, সেই রাষ্ট্রের বিরুদ্ধে নেমে পড়া, এটা কি চেতনা ছাড়া সম্ভব না? তো না না, সে তো বটেই। কারোর কাছে কিছু নাই। বঙ্গবন্ধু তো যুদ্ধ করার জন্য অস্ত্র জোগাড় করে যুদ্ধ করে নাই, সব কিন্তু শুরু করে দিয়েছে, তারপরে বিভিন্নভাবে কিন্তু আসতে থাকছে। ওই ফিলিংসে মানে মানুষ ঘটনা হচ্ছে বা রাষ্ট্রগুলা তা সাড়া দিছে, তখন মানুষকে হেল্প করছে। এই কারণেই এটাকে জনযুদ্ধ বলা হয়। জনযুদ্ধ আসলে কিন্তু এটা সত্যিকার অর্থে তো জনযুদ্ধ। তাছাড়া কিন্তু ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে উনি ঘটনা হচ্ছে অস্ত্র কেনার টাকাও ওনার ছিল না, আর ঘটনা স্বাধীন করতে হবে পরিকল্পিতভাবে সেটাও ছিল না, সেটা গণচীন বা ইন্দোচীনের মতো যে আসলে খুব পরিকল্পিত একটা যুদ্ধ, বিষয়টা তো আমাদের বাংলাদেশের এই যুদ্ধ তো আসলে সেই যুদ্ধ নয়। এটা একদম মানে আমাদের তারা একটা চাপিয়ে দিয়েছে যে যুদ্ধটাকে, যে স্বাধীন করার জন্যই যে ফিলিংস নিয়েই যে উনি পলিটিক্স করছে তাও না, কিন্তু উনি সবসময় আদায়ের দাবি আদায়ের, মানে এখন মানুষ তো আমরা আসলে খুব নষ্ট হয়ে গেছি। হ্যাঁ, যে দেখবেন যে মানে এমন নষ্ট হয়ে গেছে যে একটা প্রাপ্তি যখন হয়ে যাবে তখন ওই প্রাপ্তির পিছনে একটা কথা বলে যে এটা এই কারণে, বিষয়টা তাই না? কিন্তু আসলে তো তা না। হ্যাঁ, সত্য জিনিসটা তো তা না। উনি কিন্তু দাবি আদায়ের জন্য উনি কিন্তু চায় নাই, উনি বলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থাকলে তো অনেক বড় রাষ্ট্র, তাতে তো আরও ভালো। উনি রাষ্ট্রের অধিকারগুলো প্রত্যেকটা দাবির সাথে সাথে যখন দেখছে বঞ্চিত করছে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ওই স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছে। তাহলে এই কাজটা তো উনি অনেক আগেই করতে পারতো, তখন উনি পরিকল্পিতভাবে মানে জিনিসগুলো করতো। মানে আমাদের স্বাধীনতা আন্দোলনটা খুব একদম যৌক্তিক জায়গায় আসার পরে কিন্তু এই আন্দোলনটা, কিন্তু উনি যদি মাস্টার মাইন্ড হয়ে যে আমি ঘটনা হয়েছে যে বাংলাদেশটাকে স্বাধীন করলে আমি প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, সেইভাবে না। কিন্তু যারা বিপদগামী, যারা শয়তানিটা করলো, তারা কিন্তু দেখে স্বাধীন হয়ে গেছে, আরে স্বাধীন হয়ে গেছে দেশটা, এখন তো কামড়া সেরে ফেলা যাবে, ওনাকে আউট করে দিলি তো আমি একটা কিছু পাবো। তারা কিন্তু এই কাজটা করে ফেলছে, এবং তারাই হচ্ছে কি মানে আমি বিশ্বাস করবেন না, আমার কাছে মানে এখন তো পলিটিক্সের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি যদি একটা সত্য কথা বলি, সেটা যদি কারোর বিপক্ষে যায় সে তার কাছে পছন্দ হবে না। কিন্তু আসলে এই দেশটা নষ্ট করার মূলে কিন্তু, হ্যাঁ, বলতেই হবে, দেশটা নষ্ট করার মূলেই কিন্তু আসলে জিয়াউর রহমান। সে মানে সচেতনভাবে আজকে আমি আপনি যে বঞ্চিত, আজকে আমাদের সন্তানরা যে বঞ্চিত হবে, যেটা আপনি হিসাব করেন যে আমরা কত 2000 বা 2001 সালে এসে
আমরা মোবাইল ফোন দেখলাম, তাই না? আমাদের সন্তানটা দেখলো কি, তাড়াতাড়ি দেখলো, তাহলে আমি আর আপনি কি 40 বছর বঞ্চিত থাকলাম না? তা তো বটে। বিষয়টা এরকম না? জি। তাহলে এইগুলো কি কারণে? এগুলো কিন্তু ওই লোকটার কারণে এ দেশটাকে কিন্তু নষ্ট করে থুয়ে গেছে। এবং এখনও দেখেন পলিটিক্সে, আপনি দেখেন যে আপনার কাছে একটু অন্যভাবে আমি বলি, এটা একটু অপ্রাসঙ্গিক। সেটা হচ্ছে কি, আপনার যদি চেয়ার না থাকে আপনি সেবা করতে পারবেন? কোনো সুযোগ নেই। আপনাকে ঘটনা হচ্ছে মানে চেয়ার তো থাকতে হবে। ডিসি যদি ভদ্রলোক না আসতো, জেলা প্রশাসক যার কথা বললেন আনোয়ার সাহেব, তাহলে কি উনি এটা করতে পারতো? একটা চেয়ারে বসা, তাই না? সেম থিং কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে যে একটা আদর্শ নিয়ে বাংলাদেশকে চিন্তা করছে, সেই জায়গার থেকে উনি 91 কিন্তু হোঁচট খাইছে। তারপরে কিন্তু উনি ওনার মতো করে কিন্তু চিন্তায় কিছু চেঞ্জ করছে। উনি কিন্তু ক্ষমতা আসার পরে কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে রাজনীতিক তার মতো মানুষের, বঙ্গবন্ধু কন্যা যে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তার কিন্তু মডিফাই হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে কি, এই দেশের মানুষের রাজনীতির জায়গাটাকে নষ্ট করে গেছে কেউ। সেটাকে আগে লেভেলে আসতে হবে। লেভেলে আসতে হলে কিন্তু আরও কিছুদিন কিন্তু মানুষের বুঝের মতো আসতে হলে একটা লেভেলে নিতে হবে। আপনি যদি পিছনের মানে যদি ক্যান্সার হয়ে থাকে, সেই ক্যান্সারটাকে পরিষ্কার করতে হবে। তো তারপরে তো আপনি ঘটনা হচ্ছে সুস্থ মানুষ হলেন। তো সেই জায়গায় কিন্তু ঘটনা হচ্ছে আরও দীর্ঘদিন থাকতে হবে। তাহলে কি আপনার মনে হচ্ছে যে আসলে ওই জায়গায় থেকে আসলে আমরা এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারের যে বাংলাদেশ, সেটা আজকে যদি আমরা বিচার করি কতটা পিছনে আছে, সেক্ষেত্রে এই 13 বছরে ধারাবাহিকভাবে বা পূর্বের যে 5 বছর ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের, সেক্ষেত্রে কি আসলে আপনি মনে করেন যে কেন্দ্রের একজন নেতা হিসাবে যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এর একটা সুফল পেতে জনগণ বা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে বর্তমান সরকার আগিয়ে যাচ্ছে? এই জায়গাটা আসতেছে। আমি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা জায়গায় কনসেন্ট্রেট করছে। হ্যাঁ, কারণ উনি আসলে অনেক কষ্ট করছে। তো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্রান্তর নাই উনি যায় নাই যে মানুষ ভুভুক্ষা ছিল, যে মানুষের ঘটনা হচ্ছে কি মানে শোয়ার জায়গা নাই। উনি কিন্তু একটা জায়গায়, দারিদ্র্যের জায়গায়, তারপর দেশের উন্নতির জায়গায় কিন্তু এখন কনসেন্ট্রেশন করছে এই যে 13-14 বছর। এবং কিন্তু উনি সাকসেসফুলি কিন্তু সেই জায়গায় কিন্তু পৌঁছায় গেছে। আপনি খেয়াল করছেন 96-2001-এর রাষ্ট্র পরিচালনা আর এখনকার ব্যাপারটা কিন্তু আলাদা। 96-2001-এ কিন্তু উনি ঘটনা হচ্ছে কি একটু অন্যভাবে রাষ্ট্র পরিচালনা করছে। আর এই 13-14 বছরে শুধুমাত্র ফোকাস কিন্তু আপনার উন্নতি, বড় বড় প্রজেক্ট, যে এইটা যদি আমার হয়ে যায়। আপনি ধরেন আমার আর আপনার একটা সংসার জীবন আছে, আমাদের একটা সংসারের নিড থাকে কি, একটা বাড়ি, একটা গাড়ি, সন্তানদের জন্য কিছু টাকা, তারপরে ঘটনা হচ্ছে আপনার যে ইনকাম হবে সেটা দিয়ে কী করবেন? জমি কিনবেন বা ব্যাংকে রাখবেন। এই তো উনি কিন্তু জাস্ট মানুষের ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে না, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য সেই কাজটা কিন্তু ফোকাস দিছে। এটা যখন একটা লেভেলে শেষ হবে, প্যারালালি কিন্তু ওনার আল্লাহ যদি ওনাকে মানে আরও দীর্ঘজীবী করে, আমার বিশ্বাস যে এটা তার দ্বারা সম্ভব। আচ্ছা, ধরে নিই তাই যদি হয় যে আমাদের অর্থনৈতিক অবস্থা যে দুর্বল অর্থনীতি, সেটাকে সবল করার জন্য উনি অনেক কিছুকে দলাই মাড়াই করে হয়তো বা দেখা যাচ্ছে যে উনি একটা লেভেল তৈরি করার চেষ্টা, আপনি যেটা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদেরকে দলাই মাড়াই করে এটা উনি করার চেষ্টা করলেন, আমরা একটা সময় পর্যন্ত দেখছি তাহলে শুধুমাত্র নিজের দলের অভ্যন্তরীণ যে কোন্দলটা, সেখানে যে একটা শৃঙ্খলা বা আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে যে কঠোরতা অবলম্বন করা উচিত ছিল, এই জায়গাগুলো তো আমরা ব্যত্যয় দেখছি। এবং যার কারণে আমরা সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখছি একদিকে। এই সাম্প্রদায়িক শক্তি তো আপনার এই যে সকল উন্নয়ন তো আপনাকে সাস্টেনেবল একটা উন্নয়নের দিকে নিয়ে যাবে না। মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি আমার যে চিন্তাগতভাবে এই চিন্তার যে জিডিপি, আপনি শুধুমাত্র অর্থনৈতিক জিডিপি দেখিয়ে তো আসলে নিরাপদ করতে পারবেন না। আমি যদি খড়ের ঘরে যখন বাস করতাম, তখন ওই খড়ের ঘরের অভ্যন্তরে যে সমস্ত সদস্যগুলো ছিল, তাদের সাথে আন্তঃসম্পর্কের যে জায়গাটা ছিল,
কিন্তু পাকা ঘরের মধ্যে যে সেটা নাই ভাই। হ্যাঁ, এটা আছে, এটা 100% আছে, এটা সত্য বলছেন। আর এই যে জায়গাটা বলতেছেন, ওই যে মানে সবচেয়ে যে বিষয়টা উনি, আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম, উনি কিন্তু কনসেন্ট্রেট কিন্তু 4-5টা বিষয়ে, এটা কিন্তু একটা লেভেলে কিন্তু চলে আসছে। ধরেন আর 1-1.5 বছরের মধ্যে আপনি বুঝতেছেন 4-5টা ঘটনাই কিন্তু বাংলাদেশে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, এই যে ওনার মাথার থেকে, যে উনি তো অভিভাবক, দেশের অভিভাবক, ওনার মাথায় কিন্তু একটা বিশাল পেশার, যে আমার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে হবে, আপনি একটু চিন্তা করা যায়। সেই কাজটা কিন্তু উনি সাকসেসফুলি কিন্তু আল্লাহর রহমতে একটা শেষের পথে। যখন এটা শেষ হয়ে যাবে, ওনার কিন্তু সব খবর কিন্তু ওনার কাছে আছে, যে আমার ঘরের কোন কোন মানুষ কী করতেছে, কে কতটুকু বাড়াবাড়ি করতেছে, অনেক জিনিস আছে যে দেখে না দেখার ভান করতেছে। আপনি দেখবেন যে ধরবে তো এক বেলা। আপনি রাজনীতিতে একটু পিছনে দেখেন, যে এর মধ্যে রাজনৈতিক অনেকগুলো ঘটনা ঘটছে না। জি জি। আপনি দেখেন মেয়র জাহাঙ্গীর, বিশাল উত্থান, বিশাল ব্যাপার, মানে ঘটনা হচ্ছে ওনার সাথে দেখা করার একটা ব্যাপার, ভাগ্যের ব্যাপার ছিল মানে কর্মীদের। এখন পাবলিক হয়ে গেছে এখন কিন্তু পাবলিক হয়ে গেছে। তো উনি পাবলিক বানাতে তো বেশিক্ষণ লাগবে না। সেটা ঠিক আছে, ঠিক আছে না? তো এই যে ব্যাপার, তবে এই মেসেজটা যদি, এইগুলো কিন্তু উনি মেসেজ দিচ্ছে রাজনীতিবিদদের জন্য, এই মেসেজ নিয়ে যদি কেউ শুধরাইয়া নিজেকে রিকভারি করতে পারে, সে কিন্তু সাস্টেইন করবে এবং মানে ভালো। তবে এটা নিশ্চিত থাকেন, আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করছেন, এটা আমরাও বিশ্বাসটা করতে চাই, কিন্তু তবে এখানে আপনাদের একটু কাজ আছে, জি, যে সঠিক সাংবাদিকতা, হ্যাঁ, তাদের ভূমিকা কিন্তু অনেক আসে। আমি যেমন হচ্ছে কি, যদি মেহেরপুরের কথা আমি বলি, তাহলে কিন্তু মানুষ প্রধানমন্ত্রী মনে করবে যে স্বপনের স্বার্থের ব্যাপার আছে, ও হয়তো অমুক জায়গায় যেতে চায়, এই জন্য ওর পিছিয়ে বলতেছে। বিষয়টা কিন্তু এরকমই হবে, খুবই স্বাভাবিক। কিন্তু তো আমার বলা আর একজন সাংবাদিকের বলা কিন্তু ডিফারেন্ট। তো সেই লেখনের কিন্তু ঘটনা হয়েছে কি, আপনাদের কিন্তু অভাব আছে। আমরা একটু খেয়াল করে দেখেন যে আমি কিন্তু অনেক কিছু জানি, হয়তো বলতে পারতেছি না সময়ের কারণে, কিন্তু আপনার তো, আমি তো রাজনীতি করব। আমি যদি এখনই আমার মানে আমার শরীরটা তো খুব পিচ্ছিল এই অবস্থায়, আমার ভিতরে আমি যা ওন করতেছি বা আমি কি করব, আমি তো একটা শখ আছে, আমি যদি ওই জায়গায় পৌঁছাই, আমার সাথে আমি তখন কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে আমি করব। আর যদি আমি না করতে পারি, তাহলে ঘটনা হচ্ছে আমি মানে কি বলবো, মানে একটা অবাঞ্ছিত লোক হয়ে গেলাম। আপনার কি মনে হচ্ছে যে, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করেই ফেলি, যে আপনি যেহেতু প্রশ্নটা তুললেন, যে আমরা খুবই মানে কোনো চাপবিহীন একটা প্রফেশনে আছি, যে প্রফেশনটা ডেফিনেটলি চাপবিহীন নাই, চাপে থাকেন, কিন্তু সেই জায়গায় তো প্রশ্ন যে আপনি তো বিজনেসম্যান না। জি, আমি তো বিজনেসম্যান। আমি যদি ঘটনা হচ্ছে কি একজনের পক্ষে বিপক্ষে বলি, তো আমার ওই ব্যবসাটা ছুটে যেতে পারে, বা ও আমার জন্য ক্ষতি করতে পারে, অথবা আমার পরিবারের ক্ষতি করতে পারে। কিন্তু একটা সাংবাদিকের তো তা না। সাংবাদিকের মানে আদর্শ, তাকে ব্যাকআপটা দেবে কে? তার পত্রিকার যারা পৃষ্ঠপোষকতা। কিন্তু আপনি অন্যান্য অপর যে সমস্ত সেক্টরগুলো, সেখানে যদি দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়িত হয়ে থাকে, আমাদের এই সাংবাদিক গোষ্ঠীতে কি সেটা হয়নি? হ্যাঁ, সেটা হয়েছে। তাহলে আলটিমেট আমার নিরাপত্তাহীনতা তো আমার সহকর্মীর কাছেও তো আছে, 100% আছে। এটা আমি একমত আপনার। আমার সহকর্মীর কাছেই তো আমি খুব বেশি নিরাপদ না, তাই নাকি? তাহলে আমি কিন্তু মূলত আমি যেটা আপনাকে জিজ্ঞাসা, আমি বুঝতে পারছি, আপনি যে পয়েন্টটা বলতেছেন সেটার সাথে আমি একমত, কিন্তু আমার যে ফিলিংসটা, সেটা হচ্ছে একজন আর্ম ফোর্সেস কর্মকর্তা, সে ওসি বা এসআই, সে একটা আসামি ধরতে যাচ্ছে, তার কাছে তো বৈধ অস্ত্র। জি, ঠিক আছে, সে ওটা ইউজ করবে কি না তার তো একটা নীতিমালা আছে, অবশ্যই সেই অনুযায়ী সে আগাবে। সে তো অনেক সাহসিকতার ব্যাপার, কারণ তার তো জবটাই ওইটা। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার আছে বা অনেক রকমের ঘটনা আছে, কিন্তু সে ভয় পেলে তো হবে না, সে তো রাষ্ট্রের ওই রকম জায়গায়। পত্রিকাও কিন্তু সেম থিং, রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু পত্রিকার যখন আপনাকে অনুমোদন দিছে, তখন তো এটা রাষ্ট্রের দায়িত্বে চলে গেছে। আপনাকে ক্ষতি করতেছে, আপনাকে আবার ওই সেই ক্ষতির ব্যাপারটাই কিন্তু রাষ্ট্রের কাছে তুলে ধরতে হবে, দিস অ্যান্ড দ্যাট।
না হচ্ছে ঠিক আছে? তাই। হ্যাঁ, মানে থেমে থাকা যাবে না। হ্যাঁ, আমি তো বললাম যে আপনি আমার বিপক্ষে লিখবেন, আমি আমার মাসেল পার্টি বা অন্যভাবে প্রথমে আপনাকে পার্শ্ব করবো, না হলে অন্যভাবে ক্ষতি করব, ঠিক না? এটাই তো রাজনীতিক জি, জি। কিছু কিছু মানুষ করে। তো সেই জায়গায় আপনার বসে থাকলে হবে না। আমি একবার দুইবার আমি আপনার ক্ষতি করতে যাব, কিন্তু আপনার আরও ধার বাড়বে, কলমের ধারটা বাড়তে হবে। তবে রাষ্ট্র কিন্তু অনেক, মুক্তিযোদ্ধার স্বাধীনতার যে ব্যাপারটা, এটার সাথে কিন্তু এটা ব্যাপক সিমিলার। ওই সময় কিন্তু একটা রাষ্ট্রের ভূখণ্ড শুধু সীমানা চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি, মানুষকে মানুষ করার জন্য কিন্তু সাংবাদিকতার ভূমিকা কিন্তু অনেক। একটা পলিটিক্যাল লোক, ধরেন যদি একটা মানে আমি মেহেরপুরের কথাই বলি, যে মাননীয় মন্ত্রী মহোদয় আছে, উনি মেহেরপুরটাকে সুন্দর করতে চায়। যদি উনি মাইন্ডলি করতে চায়, উনি যদি ফিল করে, তাহলে ঘটনা হচ্ছে ওনার কিন্তু সাংবাদিকতার হেল্প নিতে হবে, যে কোথায় কী করতেছে। উনি তো ঢাকায় বসে হোক, আর এখানে ওনার যেসব সোর্স আছে সেটাই সঠিক না, বা সব না, সঠিক কথাটা ঠিক না, মানে সব না, একটা অংশ বিশেষ। কিন্তু পত্রিকা বা মিডিয়ার যারা, তারাও তো এইটার যে কম্পাইল করে, তাহলে কিন্তু একটা সুন্দর মেহেরপুর হতে পারে বিষয়টা, তাই না? ঠিক সেম রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু তাই, তাই না? আপনি একটু চিন্তা করেন, রাষ্ট্রের যে প্রত্যেকটা ব্যাপারে যদি আপনাদের লেখনের যায়, আপনাদের তো মানে বৈধতা আছে, না, বৈধতা তো আছে, তাই না? এখন আমার সক্ষমতা কতটুকু। সক্ষমতার জায়গাটা হচ্ছে যে ওই যে চেতনার জায়গা, এটাও একটা যুদ্ধ, এখানে পিছপা হলে হবে না। না, যুদ্ধটা তো বটেই। এখন যদি সেটাই বলি যে এবং এই সেটা করতে হচ্ছে কি, কিচ্ছু না, এটা কন্টিনিউয়াস প্রসেস। 5 বছর বা 10 বছর একটা করলে দেখবেন যে আমাদের একটা জায়গায় আসতে হবে যে আমরা এমন একটা দেশ গঠন করবো, আমরা হয়তো ভোগ করে যাবো না, কিন্তু আমার সন্তানরা যেন ভোগ করে, ফিলিংসটা কিন্তু এতটুকু, তাহলে দেখবেন রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। আপনাকে আর আমি যদি মনে করি যে আমি ভোগ করে যাব, হ্যাঁ, তাহলে কিন্তু রাষ্ট্র বারবার পিছায় যাবে। আমি যে ছাপার এখন করতেছি, আমার সন্তানও করবে, তার সন্তানও করবে। আর আমরা যদি একটা জায়গায় এসে থামে যাই যে আমি ভোগ করব না, ঠিক আছে, আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য কিছু একটা করে যাব, দেখবেন যে রাষ্ট্র জায়গায় পৌঁছে গেছে। দেখেন স্বপন ভাই, আপনি আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। তারপরও যদি আমাকে কিন্তু এই কথাগুলো কিন্তু আমি কোথাও, আমি কিন্তু মানে নিজে নিজে আপনার আপনার উপলব্ধি এবং বাস্তবতা, এটা সমন্বয় করার চেষ্টা করছি আপনার কথার সাথে। সেক্ষেত্রে দেখেন, গতকালকে 11 জন না 9 জন ছাত্রলীগের ছেলেদেরকে বহিষ্কার করেছে থেকে, বরিশাল কোন বিশ্ববিদ্যালয়ের, এটা এই যে ঘটনাটা ঘটলো, কুয়েট সরি খুলনা, কুয়েটের সাময়িক বরখাস্ত করেছে। প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকরা তো আসলে সেই বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে এই সমস্ত তথ্য উপাত্তগুলো কিন্তু সাংবাদিকরাই বের করেছে, তাই না? পাশাপাশি সাংবাদিক হত্যা, সাংবাদিক গুম হয়ে যাওয়া, আমরা সাগরের কথা জানি, এটাও কিন্তু বাস্তবতা, তাই না? সকল কিছু মিলিয়েই আজকে এই গণমাধ্যমকে রাষ্ট্রের 4th স্টেট বলা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা স্তম্ভ রীতিমতো। গণমাধ্যম একটা স্তম্ভ, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। প্রতিটা রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, রাষ্ট্রের স্তম্ভ। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে, আপনাকে যদি আমি মেহেরপুরের কথা বলি, একটু মানে আন্তর্জাতিক জাতীয় সব কিছু থেকে মেহেরপুরে যদি ফিরে আসি, মেহেরপুরে আমরা যে সমস্ত অনুসন্ধানী রিপোর্টিংগুলো করি, আমাদের ডিজার্টেড হতে হয় তখন যখন দেখি এত তথ্যপাথ্য দিয়ে যখন আমরা একটা সংবাদ পরিবেশন করলাম একাধিক মাধ্যমে, সেটার মানে কোনো ধরনের কোনো মানে দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা দেখলাম না। এবং সেটা যদি আপনার শিক্ষা বিভাগ হয়, সেটা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিভাগ হয়, সেখানেও দেখছি না। তাহলে এখানে যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা রাজনৈতিক নেতা বা যারা চেয়ারে আছে, আপনি যেটা বলছিলেন যে চেয়ার ছাড়া তো আসলে ফাংশনিং করা সম্ভব না, যারা চেয়ারে জনপ্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন, এবং এর সাথে যদি যুক্ত করি, যখন দেখিয়ে দিই আমরা যে অমুকজন মুক্তিযোদ্ধা নয়, অমুকজন রাজাকার, এনলিস্টেড রাজাকার, সুনির্দিষ্ট অভিযোগে তার নামে মামলা ছিল, 1972 সালে 12ই ফেব্রুয়ারি সে কোর্টে হাজির হয়েছে, সে তার স্বীকারোক্তি আছে, সে হচ্ছে মুক্তিযোদ্ধা।
তার সন্তান হচ্ছে মুক্তিযুদ্ধের কোঠায় চাকরি পাচ্ছে। আপনি যখন এইগুলা নিরসন করছেন না, তখন আমি গণমাধ্যমের মানুষ, আমার কি করার আছে? না, এটা কষ্টদায়ক, এটা সত্য। কিন্তু ওই কষ্টটার জন্য ওই একই কথা বললাম যে যুদ্ধ তো আপনি বলতে পারেন না। যুদ্ধের কথাটা কেন বললাম? যুদ্ধ হচ্ছে একটা, যে যুদ্ধের শেষ যখন মানে স্বাধীন হবে, জি সেটাই তো যুদ্ধের শেষ। জি। আর এখন হচ্ছে কি, একটা সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, সেই রাষ্ট্রকে যে মানুষের বেঁচে থাকার জন্য যে সুন্দর পরিবেশ, যে সুখী, শান্তি এবং সমৃদ্ধশীল দেশ, আমরা কিন্তু এখন সমৃদ্ধ এবং সুখ নিয়ে চিন্তা করতেছি। সুখী শান্তিটা নিয়ে কিন্তু চিন্তা করছি। শান্তির ব্যাপার আসলে কিন্তু এটা একটা কম্পোনেন্ট, জি। তাই না? শান্তি আসলে কিন্তু আপনার এটা কিন্তু এই কম্পোনেন্টের সাথে কিন্তু এই ব্যাপার আসবে যে দুঃখ কষ্ট কোন জায়গায়। এটা তো একটা দুঃখ কষ্টের ঘটনা, একটা রাজাকার মুক্তিযুদ্ধ হচ্ছে। জি তার মানে আপনি হচ্ছেন সুখে আছেন, সমৃদ্ধশালী আছেন, কিন্তু আপনি অশান্তিতে আছেন, বিষয়টা তাই না? জি জি। তাহলে অশান্তিটা দূর করতে গেলেই কিন্তু অর্থ হচ্ছে কি, ওই জিনিসগুলো কিন্তু আপনার রেকটিফাই হতে হবে বা ওখান থেকে রিকভারি হতে হবে রাষ্ট্রকে, তাই না? রাইট। তো সেই জায়গায় আমরা আসার জন্য আমাদের কিন্তু থেমে থাকা যাবে না, চালাই যেতে হবে। আর যারা ঘটতেছে, আপনি যে বলতেছেন, এটা হচ্ছে দুর্ভাগ্য যে যেসব রাজনীতিবিদরা আসলে ঘটতেছে এই ভুলটাই ম্যাক্সিমাম রাই করে ফেলে। আমি আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আপনার মাধ্যমে আমি বলি সেটা, যে আমি মনে করি যে প্রথমবার জনপ্রতিনিধি হলে দ্বিতীয়বার জনপ্রতিনিধি হওয়াটা কিন্তু আরও সহজ। এই যে সহজ সমীকরণটা প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা জনপ্রতিনিধি কিন্তু ভুল করে ফেলে। এটা কিন্তু একটা সরল সমীকরণ আছে। এই সমীকরণটা যে আয়ত্ত করতে পারবে, হ্যাঁ, তার জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। কেউ কিন্তু হয়তো মনে করতেছে যে আমি এখন অনেক প্রভাবশালী, আমি কিন্তু অনেক কিছু, আমি এই খেলাতে আমি জয়লাভ করলাম। বিষয়টা কিন্তু তা না। প্রত্যেকটা জয়লাভের পিছনে কিন্তু একটা পরাজয়ের ঘটনা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এখন কিন্তু বুঝতে পারতেছে, সে তো বুঝতেই হবে। মানে আমি একদম শতভাগ বিশ্বাস করি। কিন্তু যদি সহজ সমীকরণটা জনপ্রতিনিধিরা বুঝতে পারে, তাহলে যে পরাজয় করেও যে জয়ী হওয়া যায়, জি জি। ঠিক আছে, তাহলে আর কিন্তু এই কষ্ট থাকবে না, তখন দেখবেন শান্তি। তা আমরা হচ্ছে কি সুখী সমৃদ্ধির পথে আগাচ্ছি, সুখ শান্তি সমৃদ্ধির দিকে আগালেই দেখবেন যে সব প্রবলেম, তখন অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। আমি একটু মেহেরপুরের আরেকটু বিষয় নিয়ে কথা বলি। আপনি একজন কৃষিবিদ, মেহেরপুরের কৃষিকে কিভাবে দেখেন? মেহেরপুর যে কৃষিতে আপনার অনেক আগের থেকে এটা আসলে ঘটনা হয়েছে যে একটা উর্বর আমরা ল্যান্ড পাইছি বা একটা ভূমি পাইছি, যে টোটাল অত্র এলাকারই আপনার যে জমি বলি আমরা বা চাষাবাদযোগ্য জমি, এটা অনেক আগ থেকে আমাদের উর্বর। এর মধ্যেও যে কিছু ভুল আছে, হ্যাঁ, যে তামাক চাষটা এটা উর্বরতা ব্যাপক আকারে নষ্ট করে, হ্যাঁ, আবার এটা কিন্তু বৈধ, যেহেতু যেটাতে লাভজনক চাষিরা সেটা করবেই। তো আমি মেহেরপুরের মানে আপনি কিন্তু বর্তমান কৃষি কিন্তু একটা শিল্পে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কিন্তু কৃষি জন্য মানুষ কৃষি করে না, হ্যাঁ, এটা একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো সেটা কিন্তু মেহেরপুরে আমি মনে করি যে অপরচুনিটি অনেক বেশি। হ্যাঁ, যে এরা হচ্ছে প্রাইভেটলি দেখবেন যে এন্টারপ্রেনিয়ররাই নিজেরাই এরকম সৃষ্টি করে ফেলছে, হ্যাঁ, যার অলরেডি কিন্তু আছে। দেখেন মেহেরপুরে আমরা যারা বাইরে থাকি, মানে মেহেরপুরের বাইরে, তো অনেক সুনাম মেহেরপুরের খাসির মাংস, হ্যাঁ, তো সেটা বাণিজ্যিককরণ যে ব্যাপারটা, ব্ল্যাক বেঙ্গল, হ্যাঁ, তো সেম থিং দেখেন গারলের চাষ মেহেরপুরে ব্যাপক আকার হচ্ছে, মৎস্য কিন্তু অনেক হচ্ছে। আমি লেখাপড়া যেহেতু পটুয়াখালী বরিশালের অঞ্চলে, মেহেরপুরের কিন্তু মাছের দিক দিয়ে খুব সুমিষ্ট মাছ, হ্যাঁ, অন্যান্য অনেক ইয়ে থেকে প্রোডাকশনে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে টোটাল মেহেরপুরের ভবিষ্যৎ কৃষিতে অনেক উজ্জ্বল। এখানে কি নতুন কোনো ডাইমেনশনে মানে এগ্রি এন্টারপ্রেনার যেটা, এটা কি বাড়ছে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? এন্টারপ্রেনার বাড়তেছে, এখানে
মাননীয় ও মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ দিতে হয় যে উনি কিন্তু আঞ্চলিক কৃষি গবেষণা করতেছে। আচ্ছা। আঞ্চলিক কৃষি গবেষণাটা যখন হবে তখন দেখবেন যে কৃষকরা সহজেই উদ্ভাবনের যে জায়গাটা মানে সরাসরি একটা টাচে চলে যাবে। হ্যাঁ, ওনার কিন্তু উন্নয়নের দিক দিয়ে উনি কিন্তু খুব সাকসেসফুলি কিন্তু মেহেরপুর অনেক কিছু করতেছে। এটা কিন্তু একটা মানে যে যার যতটুকু ভালো তাকে কিন্তু বলতেই হবে। রাইট। এটা আপনার কাছে কি তেমন কোনো ইনফরমেশন আছে যে আমরা যতগুলা ইয়েগুলা পেয়েছি আর কি, যে মানে আপনার মানে এটাকে কি বলবো, এটা এই যে ধরেন ট্রেন লাইনের বিষয়, তারপরে আপনার বিশ্ববিদ্যালয়, জি জি, এই ধরনের যেগুলো ডিক্লারেশনগুলো আছে আর কি, সেগুলোর বর্তমান অবস্থা কি আপনার কাছে কোনো তথ্য আমি আছে? যেটা জানি আপনার আঞ্চলিক কৃষি গবেষণাটা খুব অতি সত্বর হয়ে যাচ্ছে। আচ্ছা। তারপর একটা টেক্সটাইল, হ্যাঁ, একটা টেক্সটাইলও মানে আন্ডার প্রসেস পিডি নিয়োগ হয়ে গেছে, জমি মনে হয় দেখতেছে, এটাও একটা প্রসেসিং। আর বিশ্ববিদ্যালয়ের একটু হয়তো এবার তো হয় না এই সংসদে, নেক্সট এতে হয়ে যাবে হয়তো। হ্যাঁ, মানে যেগুলা ডিক্লেয়ার হয়েছে সেগুলো খুবই অচিরে। হ্যাঁ, এইটা ঘটনা হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিসের কিছু আপনার প্রশাসনিক কার্যক্রম আছে, ওইটাই এতটুকু। এইটা মানে এরকম না যে হবে না, প্রশাসনিক কার্যক্রমগুলো চলতেছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনি যদি একটা বিশ্ববিদ্যালয় করেন, সে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট হবে, সে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট হওয়ার পর একজন ভিসি নিয়োগ হবে, তারপর জমি অধিগ্রহণ হবে, তারপরে স্থাবর হবে, তারপরে ঘটনা আছে আমার একাডেমিক জিনিসটা রান করবে। এই যে ছোট্ট করে বললাম, এই প্রসিডিউরগুলো কিন্তু অনেক টাইম দিই। হ্যাঁ, তো সেই জায়গা কিন্তু চলে আসছে। এর মধ্যে ঘটনা হচ্ছে কি যে করোনা একটা বড় প্রবলেম ছিল, যার কারণে হয়তো সময়টা ওইভাবে আগায় নেই। অফিস আদালতগুলো তো ওইভাবে ঠিকমতো কাজ করতে পারে না। স্বাস্থ্য বা করোনার যে হুমকি সেটা নিয়ে বেশি কার্যক্রম ছিল, তাই না? যার কারণেই তবে এগুলো একটাও মিস হবে না, এগুলো খুব ভালো দিক। মেহেরপুর কিন্তু উন্নয়নের একটা বড় শিকড়ে মানে শীর্ষে মেহেরপুরের যা যা ডিক্লারেশনগুলো আছে, যেগুলো চলমান বা যেগুলো প্রতিশ্রুতি দেওয়া আছে, যেগুলো ইয়ে আছে, আপনি কি মোটামুটি সন্তুষ্ট? হ্যাঁ, এগুলো সন্তুষ্ট। এই দিক দিয়ে আমি ওনাকে বারবার ধন্যবাদ দিই যে আমি নিজেও ফিজিক্যালি গিয়ে ধন্যবাদ দিয়েছি। এগুলো প্রাপ্তি, হ্যাঁ, এগুলো এতে ওনার যথেষ্ট অবদান। আপনি নিজে তো এই কৃষিবিদ হিসাবে যে মানে যেখানে আপনার কর্মক্ষেত্র, মানে মেহেরপুরকে নিয়ে কি আপনার কোনো ভাবনা আছে কিনা? মেহেরপুরকে নিয়ে যে আমার সত্য কথা বলতে যে ওই যে আমি এমন একটা মানুষ যে আজকে স্বাধীনতার কথা বলতে আসছি। জি। আমি স্বাধীনতা হওয়ার পরে হয়েছি। আমি কৃষিবিদ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি এগ্রিকালচার সেক্টরে কিন্তু নিজের প্রফেশন করি নাই। হ্যাঁ, আমি আবার করছি কি আপনার রিয়েল এস্টেট বিজনেস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু ওইটা আমি তো ওন করি, ওটা তো আমার। জি জি। হ্যাঁ, তো ওইটা আমার যেটা চিন্তা ভাবনা যে আমি আল্লাহ যদি বাঁচাই 55-এর পরে আমি ছোট ছোট করে কিছু কাজ করতেছি। হ্যাঁ, মেহেরপুরের বাইরে। হ্যাঁ, তো সেই ইন্ডাস্ট্রিগুলো আমার মানে অচিরেই আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় বা সামর্থ্য দেয়, যদি বেঁচে থাকি, কৃষি আমার স্বাধীনতার মতোই একটা ব্যাপার, এটা আমি খুব ফিল করি রাইট। এবং সেটা আমি করবই। মেহেরপুরের সর্বশেষ কোশ্চেন আপনাকে, মেহেরপুরের গণমাধ্যম, আপনি খুব সচেতন মানুষ, সমাজ সচেতন, রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, মেহেরপুরের গণমাধ্যমকে কিভাবে দেখেন? এবং বলছিলেন যে আপনি যে আমাদের মেহেরপুর প্রতিদিনের প্রকাশক, তার নেতৃত্বে একমাত্র একটা পত্রিকা মেহেরপুর না, প্রতিদিন। এটার জন্য অবশ্যই এটা অনেক সাহসের একটা ব্যাপার। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে মেহেরপুর তো আজকের মেহেরপুর না, জি। কিন্তু ও দেখেন ওর বয়স অনুপাতে ওর লেখাপড়া শেষ করছে, শেষ করার পরে তার যে প্রফেশন বা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটা পত্রিকা করার মতো না, আমি যতদূর তাকে চিনি। ঠিক আছে, কিন্তু অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে। উচিত মানে অনেকেই দেখি তার বিরাগ ভাজন আছে। মানে আমি তো এমন একটা জায়গায় অবস্থান করি যে সবার কথা কিন্তু আমি শুনতে পাই। হ্যাঁ, তো এইটা ঠিক না। একটা ছেলে, হ্যাঁ, যে মেহেরপুরের জন্য হ্যাঁ কাজ করতেছে, তাকে অবশ্যই সামনে আগানোর জন্য আগায় দিতে হবে। কার স্বার্থ মানে আমার যে সবচেয়ে আমার যে দুর্নাম করবে যদি সেও দেখি যে মেহেরপুরের উন্নয়ন, আমি অবশ্যই তাকে পছন্দ করব। রাইট। এটা হচ্ছে আমার ফিলোসফি।
হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত এরকম যে দেখেন আমরা দেশের জন্য কাজ করছি, আমরা সে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, তার অনুসারী, তার দল আমরা করতেছি, মনে প্রাণে ভালোবেসে করতেছি, কিছু পাওয়ার জন্য না, তাই না? এবার একটা রাষ্ট্র, ঠিক মেহেরপুরও তো একটা ছোট্ট একটা জেলা, জি জি সে রাষ্ট্রের একটা অংশ, তাই না? এই একটা অংশ যদি সমৃদ্ধ হয়ে যায়, সুখে শান্তি, তাহলে তো রাষ্ট্রটাই তো সুখে সমৃদ্ধি। সেটাই এই জিনিসটা বুঝতে যদি ভুল হয়, তাহলে তো কখনো উন্নয়ন, হাজারো উন্নয়ন আপনার ঘটনা সাকসেস হবে না। আর সবচেয়ে বড় কথা দেখেন, মানুষ অনেকে বলে যারা সমৃদ্ধশালী হয়ে যায় তখন অনেকে আফসোস করে যে আমাদের সাথেই যারা আমাদের ছাত্র সংসদের অনেক আমার বন্ধুবান্ধবী দেশের বাইরে আছে, তো ওরা ফিল করে, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, লন্ডনে আসছে, তারা মাঝে মাঝে বলে যে দেশ থেকে আসা ভুল হয়েছে। কেন? সে সময় তো আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে রাজপথে ঘুরতেছি যে নিজের ক্যারিয়ারটা কীভাবে করবো। তোমরা তো একটা সাকসেসফুল জায়গায় চলে গেছো, একটা ভালো রাষ্ট্রে চলে গেছো, কিন্তু ওরা এখন পয়সা আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই। হ্যাঁ, তো আমরা কিন্তু একদমই সুখ শান্তি নিয়ে আসে না। জি জি সুখ শান্তির জন্য কাজ করতে হয়। জি, আরো কথা বলা যেত, আমরা একদম সময় শেষ করে ফেলেছি। অসুবিধা নেই, ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার মাধ্যমে মেহেরপুর বার্ষিকী ধন্যবাদ। আর এটাই হচ্ছে আমার মানে মেহেরপুরের রাজনীতিতে বলেন বা মেহেরপুরের অবস্থান থেকে যে আমার এটাই প্রথম কিছু বলার একটা সুযোগ, এই জন্য আপনাকে না এই প্ল্যাটফর্মটাকে অবশ্যই ব্যবহার করবেন। এবং আপনি মেহেরপুরের সন্তান, মেহেরপুর তো আপনার কাছ থেকে আশা করে, তাই নাকি? আর আপনি এমন একটা সেক্টরে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আপনার অবদান রাখারও সুযোগ আছে। শুধু সেক্ষেত্রেই না, সামগ্রিকভাবে আমাদের বিশেষায়িত মানুষের তো আসলে অভাব আছে। বিশেষায়িত মানুষ, সেটা যে ক্ষেত্রেরই হোক না কেন, আমি আশা করব যে ভবিষ্যতে আপনি অবশ্যই মেহেরপুরকে এবং আমাদেরকে অন্তত বিভিন্ন সময় দিয়ে ইয়ে করবেন, মেহেরপুরকে সেবা দিতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল ইসলাম স্বপন ভাই। সুপ্রিয় দর্শক, শুনছিলেন, কথা বলছিলাম নানান বিষয় নিয়ে। যদিও একজন শহীদ পরিবারের সন্তানের সাথে শহীদদের বিষয়ের সম্মান নিয়ে কথা বলাকে কেন্দ্র করে আজকের এই আলোচনা থাকলেও হয়তো স্বপন ভাইয়ের সাথে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যেহেতু উনি একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গাতেও আছেন কেন্দ্রে, যার কারণে চেষ্টা করেছি বিভিন্ন দিকে কথা বলার জন্য। স্বপন ভাইয়ের অভিজ্ঞতা আছে, স্বপন ভাইয়ের সাথে স্বল্প কথায়, হয়তো স্বল্প সময়ের আলোচনায় হয়তো সেগুলো সম্ভব না। ভবিষ্যতে স্বপন ভাইকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ভিন্ন কোনো বিষয় নিয়ে। তো ততদিন ভালো থাকবেন। করোনা কিন্তু আবারও ভিন্ন মাত্রায় আবির্ভূত হচ্ছে। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী 42টা দেশে অলরেডি ওমিক্রন ভাইরাস আঘাত এনেছে। বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতেও ওমিক্রন আঘাত এনেছে ইতিমধ্যেই। বাংলাদেশে আসতে খুব বেশি সময় লাগবে না। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সচেতন হই, পাশের জনকে অন্তত সচেতন রাখার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।